নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরুদ্ধ নিষেধ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 36। ব্যান্ডেজে থাকা অবস্থায় গোসলের সমস্যা হচ্ছিল জয়ের। কদিন ওভাবেই গোসল করেছে, গোসল না করে থাকতে পারে না কিছুতেই। একদিন বেশি বিরক্ত হয়ে একটানে ব্যান্ডেজ খুলে ফেলে। দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে আসে ক্ষত থেকে। ওপরের চটা উঠে গেলে কাপড়ের সাথে থাকে। অভ্যাসবশত চিৎকার করে উঠল, তরু। পরে বিরক্ত বিড়বিড় করলো, যা, সারা ভুলবারের কলিং বেল চেপে ফেলেছি। বউয়ের হাতে ঝাঁটার আদর খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতেই আমার যে খাটাস বউ। ভুল শুধরে অন্তুকে ডাকলো। অন্তু আসবে না সেটা জানা কথা। জয়ের ডাক শুনে সে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয়। সেদিন রাতে ওষুধ খাওয়ার জন্য ডাকলো জয়। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করলো। জয়কে ওষুধ দিয়েছিল সেদিন হামজা, পানি গরম করে দিয়েছিল রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার, কপালে মেডিটেপ লাগানো। এরপর ফিরে কোনো মতে খেয়ে আবার ক্লাবে গেছে। ক্লাবের মেরামত চলছে। হরতালে হাইওয়ে বন্ধ প্রায়। মোড়ের ওপর চায়ের দোকানে বসে 2 কাপ চা খেয়ে একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকলো। পানের ফিক ফেলতে গিয়ে তার লেগে গেছে সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপে কাজ চলছে। সেখানে ঢুকে আবল তাবল কিছুক্ষণ টুকটাক কাজ করলো। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠতেই তাতে চোখ আটকায় ওর। টকটকে লাল গলিত লোহাই যেন দৌড়ে গিয়ে হাতুড় তুলে পেটাতে আরম্ভ করলো সেটাকে। বেশ মজার কাজ। শীত শীত এখনও আসছে প্রকৃতিতে, তবুও ঘেমে গা ভিজে উঠল। কাঁচা ফুলগুলো শুকিয়ে মরমরে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় অন্তু ডাকে, মেয়র সাহেব। হামজা থামে, পাঞ্জাবির হাতা গুটিয়ে বলল, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না। শক্ত করে সেট করা হয়েছে ওগুলো। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাবে। হামজা বেরিয়ে যেতেই শাহানা বললেন, এভাবে কথা বলতে শিখেছ? কিভাবে? বড় ভাই ডাকা যায় না? মেয়র সাহেব কি? বড় ভাই একটা ছিল, সেটাকে ডাকা হয়নি বহুদিন। তাছাড়াও কাউকে সম্বোধন আমি আমার মতো করেই করি মামিমা। উনি মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলেছি কি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে বিছানার ওপর, বোমা পড়লেও তা ছিঁড়বে না যেন। তোষক তুলতে হলো। ছেলে দুটো তোষক উঁচু করে তুলতেই খাটের ক্লের ফুটো দিয়ে কিছু চোখে পড়ল অন্তুর। দ্রুত থামালো ছেলে দুটোকে, আদেশ করলো ক্লেগুলো টেনে তুলে ফেলতে। খাটের ক্লের নিচে মেঝের ওপর সারি সারি টাকার বান্ডিল সাজানো একপাশে। এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে। বাকিটা রিভলভার, পিস্তল, রাইফেল ইত্যাদি। বিভিন্ন ধরনের আগ্নেয় সজ্জিত রয়েছে অস্ত্রগুলিতে। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিংয়ের ছেলে দুটো যেন জমে গেছে। জয়ের পদচারণার আওয়াজ আসে। সে গান গাইতে গাইতে ঢুকছে, এই আছি এই নাই, হাসি গায়ে কষ্ট ভুলে যাই, জীবনটা সিগারেটের ছাই, ছোক দিয়ে তাকে উড়াই, কি হবে ভেবে আর, যে জীবন দম গেলে নাই। মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে। চট করে থেমে হেসে ফেলল ঘরের অবস্থা দেখে। ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো এগুলো কি? অন্তর ছিটকে দূরে সরে যায়। কয়েকবার মুখ চিবিয়ে থু করে পানের পিক ফেললো ঘরের ভেতরেই। পরে বলল, আমি ছুলে ফোসকা পড়ে যায় ঘরবালি, ঝলসে যায়। আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছু, তা তো জানিনি। একেই বলে ঘরের বউ। কদিনই হয়েছে, এর মধ্যে একদম মুখস্থ করে ফেলেছো আমায়। হ্যাঁ, এই টাকা কিসের? মুখ ঝামটি মারল, যেন মোটেই ভালো জিনিস নয়। নাককুচকে নাটক করে বলল, জাল টাকা, নজর দিলে চোখের ক্যালোরি লস, লাভ নেই, পলাশের মাল সব। অন্তু সম্মতি জানালো, আমিও ভাবছিলাম বাংলাদেশের লিগ্যাল পয়সার বড় জোর ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্ত ঘাম ঝরিয়ে। কিন্তু আপনারা ভালো কোনো পজিশন না পেয়েই এত ফুলে ফেঁপে উঠেছেন। সোর্সটা কি? জাল টাকার ব্যবসা? ওয়াও, হাততালি আপনাদের জন্য। পলাশ আপনাদের পার্টনার? জয় বুকে হাত রেখে মাথা নত করল, যেন সে তার কর্মের বাহবা নিচ্ছে। প্রশংসায় বুক ভরে উঠেছে তার। এরপর বলল, অথচ তোমার জন্য সেই
পার্টনারের সাথে তিরিং বিরিং করেছি, তবুও তোমার ভেতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু, এটা কি ঠিক? অন্তু গর্বে বুক ফুলিয়ে বলল, তার বদলে আমিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি জানেন? থাক ওইসব, প্রাপ্তি খেয়ালে এলে রক্ত জ্বালা ধরে যায়। পাপ কাজের দুশ্মনের ইচ্ছারা খুব জ্বালাই আমাকে। হাতটা আরেকটু শক্ত হোক, মুখে যতই যা বলি হাত কিন্তু এখনও নরম হয়েই রয়ে গেছে আমার। দাঁত কপাটি আটকে বলল জয়, থুতু কেন দিয়েছিলে আমায়? প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে আপনার সামনে, আপনি বায়োস্কোপ দেখছিলেন। কথা কেড়ে নিল জয়, তুমি আশা করেছিলে আমার কাছে? আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তুর। এক মুহূর্তের জন্য আমি আপনাকে মানুষ ভাবতে চেয়েছিলাম সেই দিন। নিজের স্বার্থে মানুষ কত সত্যি ভুলে যায়, আমিও ভুলে গিয়েছিলাম আপনি জঙ্গলি। এরপর পরিস্থিতি যখন চরমে, তখন এসে জীবনদান করেছেন। ব্যাপারটা কেমন যেন বলুন তো? বলির পাঠাকে যত্নে লাগানোর মতো ঠিক বলিনি? পান চিবোতে চিবোতে মুচকি হাসি ঠোঁটে রেখে মাথা নাড়ল জয়, ঠিক বলেছ। অন্টু দিনও চোখে তাকে শান্তভাবে বলল, শুক্রিয়া আদায় করুন। এই যে এতগুলো দিন নির্দ্বিধায় রাতে মাতাল হয়ে ঘুমান বদ্ধ করে, এই সুযোগে আপনার গলাটা কেটে দুই ভাগ করে ফেলিনি। এটা খুব সস্তা কাজ হয়ে যাবে। মাঝে মধ্যে ইচ্ছে করে, তবে আপনাকে ওভাবে মারাটা খুব নিচু কাজ হবে। আপনি জানেন আপনি থুতু পাওয়ার কতটা যোগ্য। ইউ নো হোয়াট? একে বলে বাটারফ্লাই ইফেক্ট। যেদিন থুতু দেওয়ার মতো ছোট্ট একটা ক্লোসিডেন্ট থেকে আপনি বহুদূর পৌঁছাবো দেখবেন, তার মূলে থাকবে এক বদ্ধ রাত, এক অবরুদ্ধ নিষিদ্ধ। তার ফলে নেমে আসবে হাজারো অবরুদ্ধ নিষিদ্ধ, যার সংমিশ্রণে থাকবে একটা অবরুদ্ধ নিষিদ্ধ। এক দৃষ্টিতে চেয়ে থেকে ছোট ছোট শব্দে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয়। এতদিনের লাইফে অ্যাডভেঞ্চার এসেছে, সে কবে বন্দিদশা ছেড়েছি। এরপর আর কেউ আটকাতে পারেনি আমায়। শালার ঘরেই ময়ূত নিয়ে জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর কি হয়? হু দ্য ফাকিং শি? লাইফ ইজ আগলি। ইজ দেয়ার ইজ সার্চ অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন লাইফ? অ্যাক্সিডেন্টলি হিয়ার ইজ দ্য আলটিমেট ফান অফ লাইফ। অন্তু প্রসঙ্গিত এক শ্বাস টেনে বলল, এগুলো? খুব উৎসাহিত হলো জয়, এগুলোই চেনো না? স্যার, এত ভালো হওয়ার ঠিক না। এগুলোর বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল। কাসার নির্বাক এর ডিজাইন করা রাইফেল AK-47। চালিয়ে দেখবে? একটা বের করব? আমার ওপরেই চালাও একটা। যাও, হাত শক্ত হোক, কপালে মেরো না, পায়েটাই মেরে চর্চা করো। বের করি, দাঁড়াও। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। তার কাছে এটাকে বাড়ি কম, জাহান্নাম বেশি লাগতে শুরু করেছিল এই সময়টাতে। একের পর এক ঘটনাগুলি খুব বিরক্ত করে তুলছিল অন্তুকে। মানসিক ভাঙন ধরে যাচ্ছিল মাঝে মধ্যেই। জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার একটা অদম্য কৌতূহল ছুটে বেড়াচ্ছিল রক্তে এবং রন্ধে। এক রাতে খেতে বসে ছোট্ট মাছের তরকারি মুখে নিতে মুখ চেপে ধরে উঠে যায়। বেসিন অবধি পৌঁছানোর আগে গলগল করে বমি করে ফেলে। তরু দৌড়ে গিয়ে ধরে। সেদিন জানা গেল তুলি গর্ভবতী, 2.5 মাস চলছে। কাউকে জানায়নি। তরু যেহেতু সাথে থাকে, তরু জানতো শুধু, তুলি জানাতে দেয়নি কাউকে। অন্তু জিজ্ঞাসা করলো, কতদিন হলো এসেছেন এখানে? 2 মাস পেরিয়ে যাচ্ছে। অন্তু বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছিল বা কি সমস্যা কি? জিজ্ঞেস করলে কি অনধিকার চর্চা হয়ে যাবে? তুলির অবরোধ হয়, কান্না পেল, কাঁদল না। তরু কোয়েলকে নিয়ে ছাদে উঠে যায় কবুতর দেখাতে। তুলি বলল, প্রেমের বিয়ে ছিল, যতদিন মেয়ে হয়নি হামজা ভাই মেনেই নিয়েছিল না। অথচ ওর কাছে রোজ সীমান্ত যাওয়া আসার মাঝে দিয়ে এই সম্পর্ক হয়েছিল আমাদের। সীমান্ত ভাবির কাজিন। মেয়ে হবার পর যখন এ বাড়িতে আসা যাওয়া শুরু করলাম, তারপরও ভালো ছিল। কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলতো। কোনোদিন এ বাড়িতে বলিনি, সেই সুযোগই ছিল না। আব্বু তো বাড়ির ধার ধারে না, সব হামজা ভাই। কিন্তু ওকে কখনো এসব বলার সাহস হয়নি। ভুল আমি করেছি, ও তো কোনো কালেই মেনে নেবে না এসব। পরে বুঝলাম ঝন্টু মামার নির্দেশে এসব। ঝন্টু সাহেব মাঝারের বাবা না? আমার মামা শ্বশুরও।
রিমি মাঝারের বড় ফুফুর ছেলে আমার স্বামী। এরপর আমি ভাবতাম আমার ওপর অত্যাচার করতো যাতে আমি হামজাকে মাঝারের বিরোধিতা করা থেকে থামাই। রাজনীতিকে ঘৃণা করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই আমার কাছে, কিন্তু রক্তে জড়িয়ে থাকা এই নষ্ট নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে তা আরও বেশি খারাপ দিকে গেল। আমি যে কোনো কিছু বাধা দিতে গেলেই অমানসিক অত্যাচার সয়েছি। নেশা করা, স্মাগলিং, মানুষ মারা, চাঁদাবাজি সহ্য করতে পারতাম না আমি। আর কত মারও খেয়েছি গা ভরে, ভালোই লাগতো জানো, কারণ আমার তো যাওয়ার জায়গা নেই। কোথায় যাব? যেখানে আসব সেখানে শবরের ঘাটি গাড়া। তবুও মেয়েকে রেখে চলে এলাম, অথচ কিছু জানোয়ারের রুচি হয়নি। শুধু মারধর করতো, নেশাও করে, মারাত্মক নেশা। আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো আরমিন। আমার মনে হয় আমার ছেলে হবে, বাপের ছেলেও যদি বাপের মতো হয়। ওকে দুনিয়াতে আনার ইচ্ছে নেই। ও বাপের ছেলে হয়ে এই দুনিয়াতে না আসুক। আমি বহু দূর চলে যাব এসব থেকে। আমার ভাল লাগে না। আই কান্ট টলারেট এনিমোর। উত্তেজিত হয়ে ওঠে তুলি। অন্তু দীর্ঘশ্বাস ফেলো। সাধারণ মানুষের কাছে এসব বেশ অজানা, অথচ উচ্চবিত্ত শ্রেণীর মানুষের সমস্যাগুলো কেমন উচ্চ উচ্চ পর্যায়ের। এসবের মাঝে আছে কি? নেশা, রক্ত, নোংরামি, বিশ্বাসঘাতকতা, অনাচার, অবিচার, লোভ, প্রতিহিংসা। সেই বা এসব থেকে কম কিসের? এই সকল লোকেদের বউদের অন্তু আগে বেশি ঘৃণা করত। তারা থামাতে পারে না পুরুষদের। আজ সে নিজে কোথায়? সে কি করতে পারছে? নিজের উপর ঘৃণা চেপে যায় অন্তুর। বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভাবে বিষয়টা। রাজনৈতিকতার ভালো কি কিছুই অবিনশ্বর নেই? আর এত হাহাকার কেন? এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন? সবাই কি নোংরা? ভালো নেই কেউ? তুলি শরীরের অনেক দাগ দেখেছে অন্তু, যেসব দেখলে অন্তুর মন চায় বউকে আঘাত করা পুরুষদের কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়। মনে পড়ে তার সাথে কি হচ্ছে। সে জয়কে মেরে ফেলেছে। অন্তু ছিটপিট করে উঠল নিজের ওপর বৃতৃষ্ণায়। আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর। নাপাক, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয় তার। মূল্যহীন পতঙ্গ বলে মাঝে মধ্যে ডেকে ওঠে নিজেকে। জয়বাড়িতে ঢুকে রুমে আসে না প্রথমে। ডাইনিং স্পেস পেরিয়ে ওপারে স্টোরের দিকে যায়। বহুবার হামজা এবং হুমায়ুন সাহেবকে যেতে দেখেছে অন্তু। নেশা করতে যায় নিশ্চয়ই তিনজন। জায়গাটা যাওয়ার রুচি আসেনি তখনও অন্তুর। এই বাড়িতে অনৈতিক কাজ হয় সেটা ধরে ফেলেছে অন্তু। পেপার পড়ে অন্তুর কাছে তার বিশদ ব্যাখ্যা করা আমজার সাহেবের স্বভাব ছিল। অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদের লেওনার ছাড়া সন্ত্রাসরা করতে পারে না। অন্তু শুনেছে আব্বুর কাছে, কারণ প্রকাশ্য রাজনীতিবিদের চেটে বাজে। প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদদের যদি অল্প কিছু ভাগ দিয়েই চলে, তো সন্ত্রাসরা সংসদের এই জিহ্বা বের করে শ্বাস নেওয়া কুকুরগুলোকে হাতছাড়া করবে কোন দুঃখে? এই পাটোয়ারি বাড়ি হলো একটা অস্ত্র সংসাধনাগার, জাল টাকার বাক্স, শয়তানের নিরাপদ স্থান। অন্তুর দম ফাটা হাসি আসে এসব ভাবলে। আরে কি বুদ্ধি এদের! প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানের বাড়িতে হানা দেয়, রেড মারে, তল্লাশি চালায়। সর্ষের মধ্যেই ভূত। সেই সর্ষের দিকে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা তেমন হয়ে যাওয়া উচিত নয়। তেমনই হচ্ছে, যেভাবে পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা, জয় বাংলা। পুলিশ ফাঁড়িতে ড্রাগ, অস্ত্র, নারী, শিশু পাচারের কারখানা। এমন কাহিনী পুরনো, সাথে এটাও পুরনো। সে সাদা খানদানি পোশাককে আবৃত জনদরদি নেতাগুচ্ছের মানুষগুলোর শতভাগ নিরাপত্তা। নিশ্চিহ্ন বাড়িগুলো একই কাজে ব্যবহৃত হয়। অন্তু ভুল ঠিকানায় চলে এসেছে, অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে জানটা হারাতে হয় তাকে। জয় মদ গিলে সোফায় বসে, এক প্যাক করে ঢালে, গ্লাস উঁচিয়ে ধরে অন্তুকে বলে, এক সিপ নেবে? অন্তু বলে, আপনি ওভারডোজ খেয়ে মরে যান প্লিজ। অন্তু গম্ভীর হয়ে বলল, আমি বললে তোমার কোনো লাভ নেই। অন্তু তাচ্ছিল্য করে হাসে। লাভ? গাঢ় চোখে তাকিয়ে বলল, মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলো আরও কত মানুষের অমনুষ হয়ে ওঠার কারণ হয়। দেখেছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায়। কারো মৃত্যু কামনাও কি অদ্ভুত সুখ পাচ্ছি আমি। দিন দিন ঠিক আপনারই মতো রক্ত
চোষা হয়ে যাচ্ছি, পরিণত হচ্ছি সেরকম। জয় হেসে ফেলল। আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই। এত ভিড়ের মধ্যে তোমার নামটা নিমিষেই হারিয়ে যাবে। অন্য কিছু কামনা করো, এই যেমন ধরো পঙ্গু হয়ে যাবা, কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়া, প্যারালাইজড হয়ে পড়ে থাকা, এসব। দুই চুমুক গেলে আবার বললো, আর বলতেই তো আর এখন মরে যাওয়া যায় না, কদিন পর মরবো, কিছু কাজ বাকি আছে। কদিন পরে কেন? তুমি আর কদিন বেঁচে থাকো। আমাকে সাথে নিয়ে মরবেন? নয়তো পরে যদি আবার আমি মরে যাওয়ার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারোর সাথে ভেগে যাও। আপনার কোনো কিছুতেই কিছু মনে হয় না, না? অল ইজ ওয়েল, অল থ্যাঙ্কস আর নর্মাল, ফাইন। জয় মাথা দুলিয়ে গানের তালে নাচার মতো চোখ বুজে হাসলো। অভিজ্ঞতা বেশি তো, বহু কিছু দেখেছি, বহুত কিছু ঘটেছে আমার সাথে। চোখ মারলো অন্তুকে, এরপর হো হো করে হেসে ফেললো। জয়ের পুরো শরীর বিশ্রী সব দাগ আছে। গোসল করে যখন খালি গায়ে বের হয়, উন্মুক্ত দেহটা কি যে ভয়ঙ্কর দেখতে লাগে। এত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু। জিজ্ঞাসা করলো, শরীরে দাগগুলো কিসের? জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভাঙচালো। কিসের দাগ এগুলো? বেশ ভাব নিয়ে বলল, স্পেশাল ট্যাটু। এই ট্যাটুগুলো শরীরে খোদাই হওয়ার সময় যা লেগেছিল না, উফ। রসিকতা করে উচ্চারণ করলো কথাটা, ভ্রু নাচিয়ে বলল, ভালো না? অন্তু আবারও খেয়াল করে চটা ধরা ডান ভ্রুর চুলের ভেতরে একটা গভীর ক্ষত আছে জয়ের। কাছে না গেলে খেয়াল করা যায় না। বিয়ের পর বিষয়টা নজরে এসেছে। সেদিকে তাকিয়ে বলল, সকালে উঠে সারাদিন আবার বহু পাপ করতে হবে আপনাকে। আপনার বোধহয় মাথায় চড়ে গেছে, শুয়ে পড়ুন। জয় হাসলো। 2-4 বোতলেও চড়বে না। এই মদ শালারও ভীষণ ধরিবাজ। মাতাল হওয়ার জন্য খাই, এত টাকা খরচা করে কিনি, অথচ মাতাল করে না। তোমার মতোই। বিয়ে করলাম, দেনমোহর বাবদ নাকি টাকা দিতে হবে, আবার বসে বসে খাওয়াচ্ছি 3 বেলা, পোশাক যাবতীয় খরচা দিচ্ছি, কোনো কামে তো আসছেই না। আবার একটু কাছে গেলে কারেন্ট লাগা রোগীর মতো ঝিরঝির করে ওঠো। লস প্রজেক্ট। কিন্তু বিছানায় জয়ের দিকে মুখ করে শুয়ে চাদর তুলে নিয়ে বলল, খুন করেছেন কয়টা? বেশি না। প্রথমে কবে করেছিলেন? জয় ঘাড় ম্যাসাজ করতে করতে বিরক্ত হয়ে বলল, শালি ইন্টারভিউ নিতে বসে আছো? রাত্রিবেলা বোতল ধরে কয়েক ঢোক গিলে বলল, 2001 এর সম্ভবত। বয়স তখন 15 বছর, আমার যতদূর মনে হয় সম্ভব। ক্লাস 10-এ ছিলাম আমি। কিন্তু ভূ নাচালো। 2002 এর সংসদে ছিলেন বিরোধী দল, তার উপদেষ্টা ভূমিকায় ছিল জামায়াতে ইসলামী। সেই সময় জয় কাকে খুন করেছে? 15 বছরে মানুষ খুন আর কি কি করেছে জয় আমির? বেলা না পেরোলে ঘুম ভাঙে না জয়ের। অন্তু সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করেছে। রিমি বলল, আরমিন, জয় ভাইয়ের বাগানে লেবু আছে, কয়েকটা লেবু ছিঁড়ে এনে দিবে? সাব মার্সিল সহ অন করে জগগুলোতে ভরে ফেলুন। মেয়র পৌরসভায় যাবেন। ডাইনিং রুমে বসে তরু বসেছিল, মটরশুঁটি ভাঙছে এক মনে। অন্তু গিয়ে কিছুটা তুলে নিয়ে বলল, তোমার আমার উপরে রাগ অথবা ঘেন্না, কোনটা বেশি প্রকট? মুক্তা তুলে তরু বলল, কোনোটাই অধিকার নেই। রাগ, ঘৃণা, পছন্দ, ভালোবাসা এসবের জন্য অধিকার লাগে না। অধিকার, অভিমান, অনুরাগ, অনুযোগ, অভিযোগ লাগে। আমার অনুভূতি, তোমার অনুভূতি আমার ওপর অভিমান টাইপের না, ঘৃণা টাইপের হবে কিছু। তরু চোখ তুলল, কারণ সেই কোনোটাই নেই। তবুও তা কেন মনে হলো? অন্তু অতভাবে হাসলো, চোখ লুকাতে, খুব কাঁচা, অদক্ষ তুমি। তরু চোখে এবার পানি উপচে পড়তে চাই। পানি যেন সবসময় সেখানেই মজুদ থাকে। অন্তু সামনে এলে তার বাঁধ ভাঙে। অন্যের প্রান্তটা মাথার ওপর তুলে আঁচলে হাতে ধরে বেরিয়ে যায় অন্তু। চুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ বেয়ে। বাগানটা বেশি বড় না, ফুল গাছ নেই। এ বাড়িতে ফুল বোধ হয় কারো পছন্দ না। 3টে লেবু পেরে আর একটু এগিয়ে যেতে একটা লোহার গেট। অন্তু ভ্রু কোচকায়। প্রাচীর ঘেরা জায়গাটায় বেশ শেষ প্রান্ত ঘেঁষে রয়েছে ওয়ার্কশপের বিশাল এরিয়ার দেওয়াল। তাহাতে বাড়ির পেছনের দিকে এই দরজা কিসের? বাড়ির নকশাটাই অদ্ভুত। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সাধারণ সমাধান বা নকশা আয়ত্তে এলো না তার।
লোহার গেটটা ধরে 2-3টা ঝাঁকি দিয়েও লাভ হলো না। বাইরে থেকে তালা মারা নয়, অর্থাৎ ভেতর থেকে আটকানো। এখানেও আবার কেউ থাকে নাকি? আনমনে পেছন ফিরতেই থমকে দাঁড়ায় অন্তু। হামচে জিজ্ঞেস করলো, এখানে কি করছো? এত নিঃশব্দে তো বিড়ালও পা ফেলতে পারে না। মেয়র সাহেব তার ওপর শুকনো পাতার ওপর হেঁটে এসেছেন। আরও অনেক কিছু পারি আমি, আপাতত তোমার ধারণাও সে অবধি পৌঁছায়নি। বলা বাহুল্য, অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা। আমার পিছু নিয়ে এসেছেন। তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছ? সূক্ষ্ম হাসলো হামজা। কৌতূহলী হয়ে পড়েছি আপনাদের বাড়িতে এসে। কৌতূহলী বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম। বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার? মাছ না খেয়ে যায়। অন্তু হেসে ফেলল। আপনি কি ভয় পাচ্ছেন আমায় মেয়র সাহেব? তুমি হালকাভাবে নিচ্ছ আমায়। ছি, এত বড় ভুল আমি কখনোই করব না। এই যে নজরদারি, এটাও তো বড়, মস্ত বড় ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। যে ভুল করতে ভুলে যায় তার জীবনে ওখানেই থেমে যায়। ভুলের পেছনে ছুটতেই তো আমরা পরিণতিতে পৌঁছাই। হামজা এবং অন্তুর একটা দুর্জেয় দৃষ্টি বিনিময় হয়। হামজা কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলল। তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন বলো তো? আমাকে আটকাতে। আপনি জানতেন আমি বাইরে থাকলে আমার উপর নজর রাখা একটু টাফ হবে, তাই পাশের ঘরে এনে রাখলেন। ভুল করেছেন, বিশাল বড় ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। অন্তুর বলা কথাটা অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারল হামজা। রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল, বাঘিনীর চেয়ে আহত বাঘিনী ভয়ানক হয়। কমন হবে গুরুত্বপূর্ণ কথা। তোর বউকে নিয়ে বিপত্তি বাঁধতে দেখেছি। হাসতে হাসতে মেরে ফেলবো কথাটা এমনভাবে বলল জয়। দুজনেই চোখাচোখি হওয়ায় হো হো করে গা দুলিয়ে হেসে ফেলল। তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস? দেখতে শুনতে ভালো, শরীরটা টানে, কিন্তু শালি খুব কড়া। প্রেম টেম পাচ্ছে না। পড়লেও বেশি পড়িস না। আচ্ছা। পিচ করে এক থাবলা থুতু ফেললেও ব্রিজের নিচে। মেয়ে লোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকারক। দুজনে বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসলো। থামেই না হাসি। উল্টো পাল্টা কি কথা বলে, আবার হাসে। জয় প্রস্তাব দেয়, রাস্তা ফাঁকা, চলেন একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যায়। বহুদিন পর জয় আপনি সম্বোধন করলো হামজাকে। হামজাকে রেখে ঝরঝর করে রেডি 1 2 গো বলে ঝেড়ে দৌড় লাগালো। কিছু দূর দৌড়ে চিৎকার করে বলল, আমি জিতে গেছি, তোমার শরীর ভারী হয়ে যাচ্ছে, বউর সংখ্যা কমাতে হবে। হামজা তীরে যায় জয়কে মারতে। জয় দৌড়াচ্ছে। বহু দূর দৌড়ে যায় দুজন। সামনে বিস্তীর্ণ মাঠ, অল্প কুয়াশা। দুজন থেমে দুটো সিগারেট জ্বালায়। জয় গান ধরে, ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি ক্রমে যাই সরে সরে। এক সকালে দোলনায় কলিং বেল বেজে চাপছিল। অন্তু দরজা খুলল। ডাকপিয়ন দাঁড়িয়ে আছে। তুলির নামে পত্র এসেছে, রেজিস্টার করা পত্র। তুলি তখনও কোয়েলকে নিয়ে ঘুমোচ্ছিল। অন্তু চিঠিটা গ্রহণ করলো, তবে খুলল না। স্বভাব নেই তার এরকম। দুপুর গড়িয়ে যাবার পর অন্তুর মনে পড়ল তুলিকে চিঠি দেবার কথা। তুলি চিঠি খুলে ধুম করে বসে রইল। চোখে মুখে প্রতিক্রিয়া নেই, অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে। জানুয়ারির 3 তারিখ আজ। দেশ উত্তাল ঢেউয়ের ভাসমান। অবরোধ, হরতাল, রক্তাক্তর পিচের রাস্তা রঞ্জিত হয়ে উঠেছে চারদিকে। সহিংসতা, বর্বরতা, খবরের কান পাতা যায় না। তার মাঝে দিয়েও পারিবারিক ব্যক্তির জীবন টানাপোড়েন একটুও ফাটা পড়েনি। জীবনটা কেমন যেন শুধু পাগল, খুব এলোমেলো এই জীবনের পরিকল্পনাগুলো। এর সবই পরিকল্পনা মোতাবেক পরিচালনা হতে হতে মানুষ কবে কবে যেন নিথর হয়ে যায়, তবুও থামে না জীবন। অন্তু পত্র খোলে, ডিভোর্স পেপার। জলজল করছে এক সিগনেচার, সীমান্ত এহমাদ। তুলির সিগনেচারের জায়গা ফাঁকা। উফ, পর্বটা কীভাবে শেষ হলো না? এই লেখিকাটা খুব ডেঞ্জারাস লেখিকা। পর্বটা এমনভাবে শেষ করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আছি ধন্যবাদ।